আজকের এই আডেবক্তে আমরা আলোচনা করব একটি বিষয়ের উপর যা আমাদের প্রত্যেকের জীবনে আছে, ওভারথিংকিং। তুমি হয়তো লক্ষ্য করেছ, একটিমাত্র চিন্তা বারবার ঘুরে ফিরে আসে, রাত জেগে রাখে, ডিসিশন নেওয়া কঠিন করে তোলে, আর আনন্দের মুহূর্তগুলোকে দূরে ঠেলে দেয়। এটা শুধু তোমার দুর্বলতা নয়, তুমি একা নও। এমন হাজারো মানুষ আছে যারা ঠিক তোমার মতো মনে করে, আমার মন কেন থামে না। এই আরিবকে আমরা শুধু বলবো না যে ওভারথিংকিং কেমন ক্ষতিকর, আমরা দেখাবো কিভাবে তা বোঝা যায়, কিভাবে তার লোভ ধীরে ধীরে দুর্বল করা যায়, এবং কিভাবে তোমার মনকে আবার শান্তি, কন্ট্রোল এবং কনফারেন্স শেখানো যায়। আমরা সায়েন্টিফিক কনসেপ্টসও সহজভাবে দেখাবো, ব্রেন কিভাবে কাজ করে, নার্ভাস সিস্টেম কিভাবে টেনশন বাড়ায়, এবং কিভাবে বাড়ি এবং মনের সিগন্যালস বুঝে নিজেকে থামা রাখা যায়। এখানে কোনো জাদু নেই, কোনো ইনস্ট্যান্ট ফিক্স নেই। এখানে আছে স্টেপ বাই স্টেপ, যেন রিয়েলিস্টিক প্র্যাকটিসেস যা তুমি ধীরে ধীরে নিজের জীবনে নিয়ে আসতে পারবে। ছোট অভ্যাস, মাইন্ডফুলনেস, ব্রিথিং, জার্নালিং, এগুলো তোমার থটস উইকেন্ড করবে এবং মনকে পুনরায় শান্তি দেবে। তুমি এই জার্নিতে একা নও। ধীরে ধীরে খায়না প্রোয়াচে আমরা শেখাব ওভারথিংকিং কেবল অনুমান করা যায় এবং তোমার মন ট্রেন করা যায়, যাতে তুমি অবজার্ভার হয়ে উঠো, কন্ট্রোল ফিরে পাও এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শিখো। এই আরিবকের প্রতিটি চ্যাপ্টার তোমাকে নিয়ে যাবে ফ্রম রেকগনাইজিং থটস, আন্ডারস্ট্যান্ডিং ব্রেইন, mind body connection, micro habits, repetition, identity shift, এবং ফাইনালি কোয়েট মাইন্ড এবং মেন্টাল পিস। তাহলে চল শুরু করি তোমার মনকে শান্ত করার এই যাত্রা। প্রথম স্টেপ নিয়ে। চ্যাপ্টার 1, ওভারথিংকিং আসলে কি? ওভারথিংকিং মানে শুধু বেশি ভাবা না। এটা সেই অবস্থা যখন তোমার মন একটিমাত্র চিন্তাকে ছেড়ে দিতে পারে না। একই কথা, একই দৃশ্য, একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে মাথার ভেতর চলতেই থাকে। তুমি হয়তো লক্ষ্য করেছ, রাতে শুয়ে পড়ার পর হঠাৎ করে পুরনো কথোপকথন মনে পড়ে যায়। আমি ওটা কেন বললাম, ও যদি অন্যভাবে ভেবে থাকে। আবার কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সব ঠিক হবে তো, আমি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই যে চিন্তাগুলো থামছে না, এটাই ওভারথিংকিং। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। থিংকিং তোমাকে সমাধানের দিকে নিয়ে যায়, ওভারথিংকিং তোমাকে আটকে রাখে। থিংকিং মানে সমস্যা বোঝা, সিদ্ধান্ত নেওয়া, এগিয়ে যাওয়া, আর ওভারথিংকিং মানে সিদ্ধান্ত নেওয়ার আগেই হাজারটা সম্ভাব্য খারাপ ফলাফল কল্পনা করা। তুমি কোনো কাজ করছো না, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ছ। শরীর স্থির, কিন্তু মন দৌড়াচ্ছে। অনেক মানুষ ভাবে, আমি দুর্বল বলেই এত ভাবি, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। ওভারথিংকিং প্রায়ই হয় তাদের যারা সেন্সিটিভ, রেসপন্সিবল আর সচেতন, যারা ভুল করতে ভয় পায়, যারা সবাইকে ঠিক রাখতে চায়। সমস্যা তখনই শুরু হয় যখন এই সচেতনতা কন্ট্রোলের চেষ্টা হয়ে যায়। মন ভাবতে শুরু করে, আমি যদি সবকিছু আগেই ভেবে ফেলি, তাহলে খারাপ কিছু হবে না। কিন্তু বাস্তবে হয় কি? চিন্তা বাড়ে, শান্তি কমে। ওভারথিংকিং এর আরেকটা রূপ আছে, ওভার অ্যানালাইজিং সিগন্যালস। কেউ রিপ্লাই দিল দেরিতে, আর মন সঙ্গে সঙ্গে গল্প বানাতে শুরু করল। কেউ একটু চুপচাপ, আর তুমি ধরে নিলে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। বাস্তব আর কল্পনার মাঝের এই সীমারেখাটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। তখন মন আর তথ্য দেখে না, ফিয়ার দেখে। সবচেয়ে কষ্টের বিষয় হল, ওভারথিংকিং খুব সামান্ট। বাইরে থেকে কেউ বুঝতে পারে না ভেতরে কতটা নয়েজ চলছে। তুমি হাসছ, কাজ করছো, কথা বলছো, কিন্তু মাথার ভেতরে একটা আলাদা যুদ্ধ চলছে। এই যুদ্ধ তোমার শক্তি খেয়ে নিচ্ছে, মনোযোগ কেড়ে নিচ্ছে, আর তোমাকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই চ্যাপ্টারের শেষে শুধু এটুকু মনে রাখো, ওভারথিংকিং কোনো চরিত্রের দোষ না, এটা একটা প্যাটার্ন, একটা অভ্যাস, যেটা সময়ের সাথে তৈরি হয়েছে। আর যেটা তৈরি হতে পারে, সেটা বদলাতেও পারে। কিন্তু তার আগে দরকার এটাকে ঠিকভাবে চিনে নেওয়া, কারণ তুমি যেটাকে বোঝো সেটাকেই বদলাতে পারো। চ্যাপ্টার 2, কেন তোমার মন থামতে চায় না? তুমি যখন ওভারথিংকিং করছো, তখন মনে হয় মন নিজেই যেন থামতে চায় না। কিন্তু এখানে কোনো জাদু নেই, এটা তোমার ব্রেইনের প্রাকৃতিক বিহেভিয়ার। আমাদের ব্রেইন জন্মগতভাবে ডিজাইন হয়েছে ডেঞ্জার ডিটেক্ট করতে। প্রাচীন সময়ে কোনো শেরাও বা শব্দের দিকে দ্রুত রিঅ্যাকশন না দিলে সার্ভাইভাল মুশকিল হতো। সেই ইনস্টিংক্ট আজও আমাদের সঙ্গে আছে। ব্রেইন এখনো বারবার চেক করে, এটা সেফ তো, আমি ঠিক আছি তো, যদিও বাস্তবে কোনো থ্রেট নেই। ব্রেইন আগের প্রোটেক্টিভ হ্যাবিট অনুযায়ী কাজ করছে। এখানে আসল প্রবলেম হল সার্ভাইভাল ব্রেইনস মডার্ন লাইফ। প্রাচীন দিনে ডেঞ্জার মানে ওয়ার অ্যানিমাল, শার্প অবজেক্ট বা ফিজিক্যাল থ্রেট। আজকের দিনে ডেঞ্জার মানে আফাই স্ট্রেস, সোশ্যাল জাজমেন্ট, ক্যারিয়ার আনসার্টেনিটি। কিন্তু ব্রেইন বুঝতে পারছে না, থ্রেট মানে ফিজিক্যাল ডেঞ্জার বা মেন্টাল স্ট্রেস, সেটা সবই ইগনোর করা সম্ভব নয়। তাই মন ননস্টপ অ্যাক্টিভ থাকে, সব সম্ভাব্য প্রবলেম প্রেডিক্ট করার চেষ্টা করে। ওভারথিংকিং আসলে একরকম কন্ট্রোল করার চেষ্টা। ব্রেইন মনে করে, যদি আমি সব চিন্তা আগেভাগে করি, সব রিস্ক হিসাব করি, তাহলে কোনো ভুল ডিসিশন হবে না। কিন্তু বাস্তবতা হলো, আমরা 24 ঘন্টা সব কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করার চেষ্টা যত বেশি,
অ্যাংজাইটি তত বেশি। ফিয়ার, আনসার্টেনিটি আর ইনসিকিউরিটি এই পুরো প্রসেসকে ফুল দেয়। ফিয়ার বলছে কিছু খারাপ হতে পারে, আনসার্টেনিটি বলছে আমি জানি না কি হবে, ইনসিকিউরিটি বলছে আমি এই পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবো না। একবার এই তিনটি এলিমেন্ট কম্বাইন হলে লোভ শুরু হয়। ছোট চিন্তাই বড় অ্যাংজাইটিতে পরিণত হয়। ব্রেইন এই লোভ ধরে রাখে কারণ সে ভাবছে এটা তাকে রেডি রাখছে, কিন্তু আসলে এই প্রস্তুতি আর সার্ভাইভাল আজকের মডার্ন লাইফের কনটেক্সটে কাজ করছে না। তাই মনে রাখো, তোমার মন থামছে না বলে তুমি দুর্বল নয়, এটা শুধু তোমার ব্রেইন প্রটেক্টেড মরে আছে। তুমি শুধু বুঝে নাও ব্রেইন কিভাবে ওয়ার্ক করছে এবং কিভাবে তোমার ফিয়ার আর ইনসিকিউরিটি লোভ তৈরি করছে। একবার এটা বোঝার পর তুমি ধীরে ধীরে লোভ কন্ট্রোল করতে শিখবে। চ্যাপ্টার 3, ওভারথিংকিং এবং শরীরের সম্পর্ক। যখন তুমি ওভারথিংকিং করছো তখন শুধু তোমার মনই নয়, শরীরও প্রতিক্রিয়া দেখায়। প্রথমত, অ্যাংজাইটি শরীরের উপরে সরাসরি প্রভাব ফেলে। তুমি হয়তো লক্ষ্য করেছ, যখন চিন্তা শুরু হয় তখন বুক চাপা চাপা লাগে, পেটে অজানা ব্যথা, মাথায় হালকা বা কখনো জোরালো হেডেক। শরীর এইসব সিগন্যাল পাঠাচ্ছে কারণ তোমার নার্ভাস সিস্টেম মনে করছে ডেঞ্জার আসছে। এই প্রতিক্রিয়াগুলো অটোমেটিক, সাবকনসিয়াস এবং তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাব আসে স্লিপের উপর। ওভারথিংকিং এর সময় রাতের ঘুম ডিস্টার্বড হয়। তুমি শুতে গিয়ে বারবার চিন্তা করছো আমি কি ঠিক কাজ করলাম, আগামীকাল কি হবে। ব্রেইন এইসব তথ্য নিয়ে লোভ তৈরি করছে। ঘুম না পাওয়া, লাইট স্লিপ বা ফ্র্যাগমেন্টেড স্লিপ, মেটাবলিজম, এনার্জি লেভেল এবং মনোভাবকে পুরোপুরি প্রভাবিত করে। একবার স্লিপ প্যাটার্ন ভেঙে গেলে অ্যাংজাইটি আরও বৃদ্ধি পায়, লোভ আরও অ্যাক্টিভ হয়। এখানে কর্টিসল নামে স্ট্রেস হরমোনের ভূমিকা বড়। যখন ওভারথিংকিং হয় কর্টিসল লেভেলস বাড়ে। কর্টিসল শরীরকে অ্যালার্ট রাখে, এনার্জি, হার্টবিট, ডাইজেশন সবকিছু রেডি রাখে। কিন্তু যখন স্ট্রেস ক্রনিক হয় তখন কর্টিসল লোভ তৈরি করে। ব্রেইন বারবার মনে করায় তুমি সতর্ক থেকো, কিছু ঠিক হচ্ছে না, তাই লোভ আরও শক্তিশালী হয়। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল শরীর অনেক আগে ওয়েট করে, তারপর চিন্তা আসে। তুমি আগে থাই চেস্ট বা স্টমাক আপসেট অনুভব করো, তারপর ভাবতে বসো কি হলো আমার। অর্থাৎ শরীরের ফিজিক্যাল সিগন্যাল মস্তিষ্ককে ট্রিগার করছে। ব্রেইন পরে রেশনালাইজ করছে, কিন্তু সেই সময় বাড়ি অলরেডি অ্যালার্ট। এজন্য সামটাইমস মনে হয় আমার সব ঠিক আছে, তবুও আমি অ্যাংশিয়াস। যখন তুমি এই মাইন্ড বাড়ি কানেকশন বুঝে নাও তখন ওভারথিংকিং কন্ট্রোল করা সহজ হয়। তুমি বুঝতে পারো চিন্তাগুলো তোমার শরীরের রিঅ্যাকশনের প্রতিফলন এবং বাড়ি সিগন্যালসকে ইগনোর না করে কামলি রেসপন্ড করা সম্ভব। তখন নার্ভাস সিস্টেম ধীরে ধীরে শান্ত হতে শেখে, অ্যাংজাইটি কমতে থাকে, আর লোভ ধীরে ধীরে উইকেন হয়। চ্যাপ্টার 4, গল্প ও বাস্তব উদাহরণ। এবার আমরা আয়ানের গল্পের মাধ্যমে ওভারথিংকিং বোঝার চেষ্টা করি। আয়ান একজন সাধারণ মানুষ যে অফিস জব করে, বন্ধু বান্ধবদের সঙ্গে সোশ্যালাইজ করে এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটিস সামলায়, কিন্তু ভেতরে তার মন যেন কখনো শান্ত থাকে না। ছোট ছোট ডিসিশনও তার মাথায় বড় ঝঞ্ঝা তৈরি করে। যেমন ধরো, কোনো কোয়ার্কারকে রিপ্লাই করতে হবে ইমেইলে, আয়ান বারবার ভাবছে আমি কি ঠিক লিখলাম, ও বুঝতে পারবে তো না ভুলভাবে। একবার রিপ্লাই করার পরও বারবার চেক করে, রিভাইজ করে, আর শেষে হতাশ হয়ে পড়ে। এই ছোট্ট টেক্সটিংয়ের জন্য তার এনার্জি খরচ হয় আর মস্তিষ্ক ননস্টপ লোপে আটকে যায়। ক্যারিয়ার ডিসিশনও তার জন্য আরেকটি স্ট্রেস সোর্স। প্রমোশন পেয়েছে কিন্তু রেসপন্সিবিলিটিস বেশি, ভাবছে আমি কি এই প্রেশার হ্যান্ডেল করতে পারবো, ভুল ডিসিশন নিলে কি হবে। ব্রেইন তার সম্ভাব্য ওয়ার্স্ট কেস সিনারিওগুলি ভিজুয়ালাইজ করছে আর সে নিজেকে মেন্টাল টেনশনে ফেলছে। পরের দিন একই চিন্তা আবার শুরু, প্রতিদিন একই সিচুয়েশন, একই লোভ। আয়ানের লাইফের এই চক্র শুধু কাজ বা টেক্সটের জন্য সীমাবদ্ধ নয়। সোশ্যাল ইভেন্টস, ফ্যামিলি ডিসকাশনস, ছোট আর্গুমেন্ট সবকিছুতেই তার মন পুনরায় ওভারথিংকিং এর দিকে ঝুঁকে। প্রতিটি সিচুয়েশন যেটা সাধারণ মানুষ সহজেই হ্যান্ডেল করতে পারে, এর জন্য মেন্টাল ম্যারাথন হয়ে দাঁড়ায়। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আয়ান আসলে আলাদা নয়। তার মতো হাজারো মানুষ আছে যারা রুটিন জীবনে ছোট বড় সিদ্ধান্তের জন্য নিজেকে মেন্টাল স্ট্রেসে ফেলছে। ওভারথিংকিং শুধুমাত্র একটি হ্যাবিট যা দীর্ঘদিনের ফিয়ার, ইনসিকিউরিটি এবং পাস্ট এক্সপেরিয়েন্সেস থেকে তৈরি হয়েছে। কিন্তু গল্পের পরিপ্রেক্ষিতে আমরা এক জিনিস শিখি, আন্ডারস্ট্যান্ডিং হলো প্রথম স্টেপ। যখন আয়ান বুঝতে পারে যে এই লোভ তার উইকনেস নয়, বরং তার অ্যাওয়ারনেসের প্রমাণ, তখন মেন্টাল রিলিফ শুরু হয়। তারপরই আসতে পারে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ, যার মাধ্যমে সে মনকে শান্ত করতে শিখবে। চ্যাপ্টার 5, ওভারথিংকিং আসলে তোমার দোষ না। অনেকেই মনে করে ওভারথিংকিং মানে তারা দুর্বল বা অযোগ্য। তারা নিজেদের ওপর দোষ চাপায়, আমার মন ঠিক কাজ করছে না, আমি সব সময় চিন্তায় আটকে থাকি, হয়তো আমার কিছু কমতি আছে। কিন্তু আসলে ওভারথিংকিং তোমার দোষ নয়, এটা একটা ন্যাচারাল রেসপন্স তোমার সেন্সিটিভ এবং ওভার ব্রেইনের। তোমার ব্রেইন ডিজাইন হয়েছে সব পরিস্থিতি খতিয়ে দেখার জন্য,
সব রিস্ক অ্যান্টিসিপেট করার জন্য। তাই যখন তুমি রিপেয়ারের থটস অনুভব করো, সেটা দুর্বলতার চিহ্ন নয়, বরং মন নিজের সেফটি এবং সিকিউরিটি প্রটেক্ট করার চেষ্টা করছে। অনেক সময় পাস্ট ট্রমা বা অতীতের এক্সপেরিয়েন্সেস এই থটস ফুয়েল করে। ছোটবেলায় বা জীবনের কোনো কঠিন মুহূর্তে আমরা যে ইনসিকিউরিটি বা ফিয়ার অনুভব করেছি তা সাবকনসিয়াস লেভেল বেঁচে যায়। তারপর যে কোনো আনসার্টেনি বা স্ট্রেস ট্রিগার হলে ব্রেইন সেই পুরনো প্যাটার্ন ব্যবহার করে, তাই একই চিন্তা বারবার ফিরে আসে। এই কন্ডিশনিংটাই অনেক ওভারথিঙ্কারকে এনার্জি ড্রেইন এবং এনসাইরিয়ে ফেলে। এখানে একটি গুরুত্বপূর্ণ রিয়েলাইজেশন, তুমি ভাঙানো। তোমার মন শুধু নিজেকে প্রটেক্ট করতে চায়। মনে হওয়া শেম বা সেলফ ব্লেম এখন বদলানো যেতে পারে আন্ডারস্ট্যান্ডিং এ। তুমি যদি বুঝতে পারো যে তোমার ওভারথিংকিং হলো মাইন্ডের প্রটেক্টিভ মেকানিজম, তাহলে আর নিজেকে দোষারোপ করার প্রয়োজন নেই। এই শিফট শেম থেকে আন্ডারস্ট্যান্ডিং একদম সাবল কিন্তু শক্তিশালী। একবার তুমি নিজেকে জাজ না করে নিজেকে বোঝার দিকটা চুজ করো, তখন ওভারথিংকিং এর প্রতি রিঅ্যাকশন চেঞ্জ হতে শুরু করে। তুমি আর নিজের বিরুদ্ধে যুদ্ধ করছো না, তুমি নিজের সঙ্গে পার্টনারশিপ শুরু করছো। তখনই মেন্টাল রিলিফ আসতে শুরু করে এবং ধীরে ধীরে থটস উইকেন্ড হতে থাকে। চ্যাপ্টার 6, থটস রিয়ালিটি আলাদা করা শেখা। আমরা অনেক সময় ভাবি যে যা মাথায় আসে সেটাই সত্য, কিন্তু আসলে তা ফ্যাক্ট নয়। আমাদের মাইন্ড একটি কনস্ট্যান্ট প্রেডিকশন মেশিন। এটা আগেভাগে সম্ভাব্য সব আউটকাম এস্টিমেট করে ওয়ার্স্ট কেস সিনারিও তৈরি করে। তুমি ডিসিশন নিতে বসলে মাইন্ড ধরে নেয় যদি কিছু খারাপ ঘটে বা সব ঠিক না হলে কি হবে, এবং সেই মুহূর্তে তুমি ভাবছো যে এই সম্ভাব্য আউটকাম এটাই বাস্তব। কিন্তু সেটা শুধুই ইমাজিনেশন। ওভারথিংকিং এর মূল কারণ হলো এই ডিসটেন্স না থাকা। তুমি নিজেকে ভাবের থেকে আলাদা করতে পারছো না। তুমি ভাবছো আমি ভুল করছি বা সব খারাপ হবে, অথচ প্রকৃত রিয়ালিটি এখনো অনির্ধারিত। ব্রেইন চেষ্টা করছে কন্ট্রোল করতে, কিন্তু থিংকিং এবং রিয়ালিটি এক নয়। আর এই মিসম্যাচটাই অ্যাংজাইটি, গিল্ট এবং স্ট্রেস জন্ম দেয়। এখানে একটি সহজ টেকনিকও কাজ করে, ডিস্টেন্স ক্রিয়েট করা বিটুইন ইউ অ্যান্ড থট। মানে তুমি চিন্তা করছো তা অবজার্ভ করো, কিন্তু অটোমেটিক রেসপন্ড করো না। আমি এই থট নই, এটা শুধুই একটি থট। তুমি যখন এই সেন্টেন্স বারবার নিজেকে মনে করাও, তা লোপ অটোমেটিকলি ওয়েকেন হতে শুরু করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মাইন্ড প্রায় ওয়ার্স্ট কেস ইমাজিন করে। তুমি কোনো মিটিং, কনভারসেশন বা ডিসিশনের আগে নিজেকে মেন্টালি রেডি করছো, কিন্তু মোস্টলি তা আননেসেসারি। বাস্তবতা অনেক সময় এটা ঠিক হয় না। যখন তুমি রেকগনাইজ করো যে মাইন্ড শুধু সম্ভাবনা পরীক্ষা করছে, তখন কন্ট্রোল ফিরে আসে। তুমি ভাবের স্লেভ নও, তুমি অবজার্ভার। এই চ্যাপ্টারের মূল শিক্ষা হলো থট এবং রিয়ালিটি আলাদা করতে শিখো। এটি এক সাবল স্কিল, কিন্তু যখন মাস্টার্ড হয় তখন ওভারথিংকিংকে খারাপ করা যায়। ব্রেইন এখনো প্রেডিক্ট করবে, কিন্তু তুমি প্যানিক বা গল্টে পড়বে না। তুমি শুধু কামলি অবজার্ভ করবে। চ্যাপ্টার 7, মন শান্ত রাখার সহজ বিজ্ঞান। যখন ওভারথিংকিং শুরু হয় তখন মনে হয় সবকিছু আনকন্ট্রোলেবল, কিন্তু এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের নার্ভাস সিস্টেম এক্সট্রিম অ্যাওয়ার্ড অবস্থা চলে যায়। এই সময় ব্রেইন শুধু ডেঞ্জার ডিটেক্ট করে, কিন্তু পিস অনুভব করে না। মনকে শান্ত করার জন্য কিছু সহজ প্রাকৃতিক পদক্ষেপ আছে যা আমরা ডেইলি করতে পারি। প্রথমে কথা আসে ব্রেথ কন্ট্রোল। তুমি শুধু গভীর শ্বাস নাও, ধীরে ধীরে ইনহেল করো, কয়েক সেকেন্ড ধরে ধরে রাখো, তারপর ধীরে ধীরে এক্সহেল করো। এমন সিম্পল এক্সারসাইজ শুধু 2-3 মিনিট করলে নার্ভাস সিস্টেম বুঝতে পারে যে ডেঞ্জার নেই। শরীর রিল্যাক্স হতে শুরু করে, হার্ট রেট কমে এবং টেনশন ধীরে ধীরে দূরে চলে যায়। দ্বিতীয় পদক্ষেপ হলো বডি গ্রাউন্ডিং, মানে নিজের শরীরকে কনসিয়াসভাবে অনুভব করা। হাত পা, ঘাড়, মাথা সব অংশে মনোযোগ দাও। আমি আমার পায়ের তলার কন্ট্যাক্ট অনুভব করছি, বা আমার হাতের ওয়েট বোঝা যাচ্ছে। এই স্মল ফোকাস শরীরকে প্রেজেন্ট মোমেন্টে আনে এবং ওভারথিংকিং এর ফিউচার অর পাস্ট লোভকে টেম্পোরারিলি পাস করে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন ইমোশন হাই থাকে তখন লজিক প্রায় ফেল করে। তুমি রেশনাল চিন্তা করতে চাও, কিন্তু মাইন্ড প্যানিক বা ফিয়ার দ্বারা ডমিনেট। এই জন্যই শুধুমাত্র রিজনিং দিয়ে তার লোভ বন্ধ হয় না। ব্রেইন সিগন্যাল দরকার যে সব ঠিক আছে, তুমি সেফ। সেফটি সিগন্যালস, ডিপ ব্রেথিং, রিল্যাক্স পশ্চার, নিজের এনভায়রনমেন্ট অবজার্ভ করা, এসব ব্রেইনকে রিঅ্যাসিওর করে। যখন তুমি এই সিম্পল সায়েন্স নিয়মিত প্র্যাকটিস করো, তখন মন ধীরে ধীরে শিখে যে ওভারথিংকিং মানে ইমিডিয়েট ডেঞ্জার নয়। ব্রেইন রিল্যাক্স হতে শুরু করে, নার্ভাস সিস্টেম শান্ত হয়, আর যেখান থেকে ওভারথিংকিং শুরু হয়েছিল সেটাকে স্টেপ বাই স্টেপ কন্ট্রোল করা যায়। চ্যাপ্টার 8, ওভারথিংকিং বন্ধ করার দৈনিক ছোট ছোট অভ্যাস। ওভারথিংকিং কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন কিছু ছোট ছোট অভ্যাস করা। এগুলো বড় সময় নেয় না, কিন্তু নিয়মিত করলে মনে শান্তি আসে এবং থটস ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। প্রথম অভ্যাস হলো শ্বাসের ব্যায়াম। দিনে মাত্র 3 মিনিট নিজেকে নীরব জায়গায় বসিয়ে গভীর শ্বাস নেওয়া। ধীরে ধীরে শ্বাস নাও, কয়েক সেকেন্ড ধরে রাখো, তারপর ধীরে ধীরে ছেড়ে দাও। এই সহজ প্রক্রিয়ায় মন স্থির হতে শুরু করে, শরীর শান্ত হয়
এবং ব্রেইন বোঝে তুমি সেফ। দ্বিতীয় অভ্যাস হল চিন্তা লিখে ফেলা। দিনের যে কোনো সময় মনে কিছু বারবার আসে তা কাগজে লিখে ফেলো। কোন চিন্তা রিকারিং, কোনটা ওয়েরি, কোনটা আননেসেসারি, সব আলাদা করে নোট করো। লেখা মানে মনকে বাইরে প্রকাশ করা, যা ওভারথিংকিংয়ের চাপ কমায়। তৃতীয় অভ্যাস হল নিয়ন্ত্রণের মধ্যে কি আছে তা বোঝা। জীবনের অনেক বিষয় আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু কিছু বিষয় সিদ্ধান্ত আমাদের হাতে থাকে। প্রতিদিন 2টি মুহূর্ত নিয়ে নিজেকে প্রশ্ন করো, এখন এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? এই প্র্যাকটিস মাইন্ডকে শেখায় যে সবকিছু কন্ট্রোল করা সম্ভব নয় এবং সে নিজের এনার্জি গুরুত্বপূর্ণ জিনিসের জন্য রাখে। চতুর্থ অভ্যাস হল রাতের নিয়মিত রুটিন ঠিক রাখা। শোবার আগে মনকে শান্ত করা, ফোন বা অন্যান্য ডিস্ট্র্যাকশন কমানো, হালকা আলোতে কিছু সময় ধীরে ধীরে ধ্যান বা শ্বাসের অনুশীলন করা। এই ছোট ধাপগুলো নাইট রুটিনকে সাপোর্টিভ করে মনকে ওভারথিংকিং থেকে মুক্ত রাখে। এই সব অভ্যাস একসাথে করলে মনে হবে তোমার কন্ট্রোল বেড়েছে, চিন্তা কমেছে এবং শরীর ও মন দুটোই শান্ত। ছোট পরিবর্তনই বড় ফল আনে যদি তা ধৈর্য ধরে প্রতিদিন করা হয়।